বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা, তোমাদেরকে যদি 1 টাকা দেওয়া হয়, আর না 1 টাকা না, তোমাকে যদি 100 টাকা দেওয়া হয়, তুমি যদি 200 টাকা ফেরত দাও, তাহলে কেমন হবে ব্যাপারটা? অর্থাৎ 100 টাকা যদি 200 টাকার সমান হয়, তাহলে ভালো কিনা বলো? হ্যাঁ, আমি এমন একটা গাণিতিক একটা কুইজ আগে প্রথমে আলোচনা করব, এবং তোমরা কীভাবে 100 টাকা এনে 200 টাকা ফেরত দিবা, কিংবা 200 টাকা নিয়ে 100 টাকা ফেরত দিবা, অর্থাৎ 100 টাকার সময় 200 টাকা দেখাই দিবা। এই বিষয়টা আমি আজকে তোমার দেখাই দেব। তো এর আগে বলে রাখছি যে এর মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে, তোমরা এটাকে বের করতে হবে। আবার যদি তোমরা ব্যর্থ হও, ইফ ইউ ফেল টু আন্ডারস্ট্যান্ড, আই শ্যাল রিকভার ইট। তো দেখো, তাহলে আমি তাহলে কি দেখাবো? 1 = 2, এটা আমি দেখাতে চাই। তাহলে এরপরে আমি আমাদের নির্ধারিত টপিকস রিয়েল নাম্বার, অর্থাৎ বাস্তব সংখ্যায় চলে যাব। এখানে কিছু গাণিতিক সমস্যাগুলি আছে, এগুলি সলভ করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে দেখো, লক্ষ্য করো, ধরি a সমান b, তাহলে ওই পক্ষকে যদি আমি কি দ্বারা গুণ করব? a দ্বারা গুণ করব। তাহলে a স্কোয়ার, এদের কি হবে? উভয় গুণ করলে a স্কোয়ার, এটা হবে কি? ab। লিখে নাও, a দ্বারা উভয় পক্ষকে গুণ করে। তো গঠনে কি দাঁড়াবে? এটাকে যদি আমি উভয় পক্ষ থেকে b স্কোয়ার মাইনাস করি, তাহলে কি হয় দেখো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ab মাইনাস b স্কোয়ার, এরকম হয়, ঠিক কি না? আচ্ছা, তা এটা কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে b কমন নিলে কি হবে? a মাইনাস b। এখন তোমরা লক্ষ্য করো, এখানে a মাইনাস b আছে, a মাইনাস b আছে। তো ওই পক্ষে সমান সমান রাশি থাকলে আমরা কি করি? বাদ দিই, অর্থাৎ ভাগ করলে বাদ দেওয়া যায়। তাহলে আমি বাদ দিলে কি হবে? a প্লাস b সমান b, ঠিক কি না? আচ্ছা, বাট উপরে তো আমি ধরছিলাম কি a সমান b, a সমান b। তাহলে এখানে এর পরিবর্তে b বসাই দেই, b b b। তাহলে কি হচ্ছে? 2b সমান b, বা 2 সমান 1, বা 1 সমান 2। তার মানে কি, যদি উভয় পক্ষকে 100 দ্বারা গুণ করি, 1 ইন্টু 100, 2 ইন্টু 100, তার মানে 100 সমান কি? 200। বা ঠিক কিনা বলো? ভাবতে পারো, স্যার এটা কি পড়ালেন? 100 সমান 200, এই লেখাপড়া? হ্যাঁ, এখানে একটা গাণিতিক রহস্য লুকিয়ে আছে। ভুলটা কোথায় সেটা তোমাদের ধরতে হবে। এবং আমি তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, 019176020002। এই নাম্বারে ফোন করে সমস্যাটা কোথায় সেটা জানাবে, সমাধানে কী হবে। আর যদি না জানো, তাহলে নেক্সট ক্লাসে আমি এটা বলে দেব। আমি তোমাদেরকে এটা দিলাম চিন্তা করার জন্য, কারণ গাণিতিক বিষয়গুলি চিন্তা করতে হয়। চিন্তা করতে করতে কি মেধার উৎকর্ষ সাধিত হয়, পরিবেশে একটা ফ্রেশ মেধা তোমার মধ্যে থাকবে। যাক, আমি আবার এখন
আবার নির্ধারিত ক্লাসে চলে যাচ্ছি। বাচ্চার সংখ্যার অনুশ্রেণীর 2 নম্বরের মধ্যে কি আছে? 2 নম্বর অনুশ্রেণীতে কি মানে বাচ্চার সংখ্যার চ্যাপ্টারটা কত কি 1 নম্বর। 10 নম্বর অঙ্ক কি আছে? ক সমান 0.31 এবং 0.02 এর মাঝে দুটি অমূল্য সংখ্যা নির্ণয় করতে হবে। আচ্ছা, তো এর মাঝে দুটি অমূল্য সংখ্যা যদি নির্ণয় করি তাহলে চিন্তা করে দেখো, এখানে 0.31 আর এখানে 0.12। কোন সংখ্যাটা বড়? এই যে এই সংখ্যাটা বড়, কারণ এটার দশমিক বিন্দুর পরের গড়ে 3, দশমিক বিন্দুর পরের গড়ে 1, সুতরাং এই সংখ্যাটা এটার তুলনায় বড়। তাহলে আমি মনে করি প্রদত্ত দুটির মধ্যবর্তী দুটি অমূলদ সংখ্যা যথাক্রমে এ ও বি। যেখানে এ সমান এখানে দেখো 0.12 আছে, আমি এর চেয়ে বড় একটি সংখ্যা নিই, আমি 1, 2 আছে, 2 এর পরে আমি 3 দিলাম, তাহলে 303, 203, 303, 403, এইভাবে চলতে থাকবে। 8 সংখ্যা দিলাম 0, দশমিক বিন্দু পর আছে 3, আমি দিলাম কি 2, দিলাম 1, আবার 2, 1 1, আবার 2, 3টা 1, আবার 2, 4টা 1, এভাবে চলবে। এখন তোমরা একটু লক্ষ্য করো, এই সংখ্যাগুলি আমরা কোনো মিল খুঁজে পাইনি যে রিকারিংভাবে আসবে বা পুনরায় আসবে, এরকম সংখ্যা আমরা দেখছি না। 3-এর পরে এনে 1 0, 3-এর পরে এখানে 2 0, 3-এর পরে 3 0, 3-এর পরে 4 0, এখানে দেখো 2-এর পরে 1, 2-এর পরে 2টা 1, 2-এর পরে 3টা 1, 2-এর পরে 4, এভাবে চলছে। এভাবে অনবরত চলতেই থাকবে। সুতরাং এটি কি দুইটার সংখ্যা কি অমূল্য সংখ্যা। তাহলে ইহা স্পষ্ট যে এ কি 0.12 থেকে বড় এবং 0.31 থেকে ছোট, এবং বির ক্ষেত্রে 0.12 থেকে বি বড় আর 0.31 থেকে বি ছোট। তাহলে নির্ণয় দুটি
অমূলদ সংখ্যা এর সমান 0 1 3 0 3 3 3 এভাবে চলবে। বি সমান 0 2 1 2 1 1 3টা 1 2 4টা 1 2 এভাবে চলবে। এখানে আমি দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করেছি, এখানে 0.31 আর 0.12 এর মাঝে শুধু দুইটি নয়, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন অনেক অমূলদ সংখ্যা আছে। আমি জাস্ট দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করে দেখালাম। তাহলে তোমরা নিশ্চয় বিষয়টা বুঝেছ। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। এগারো নম্বর একটা প্রশ্ন আছে বইয়ে, প্রমাণ করো বা দেখাও যে কোনো বেজোড় সংখ্যার দেখা বা যে কোনো বেজোড় সংখ্যার বর্গ, যে কোনো বেজোড় সংখ্যার বর্গ সর্বদাই বেজোড় সংখ্যা। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি বাস্তব ক্ষেত্রে যদি আমরা দেখি 1 একটা বেজোড় সংখ্যা, তাহলে 1 এর বর্গ 1, এটা একটা বেজোড় সংখ্যা বা ওড নাম্বারস। যদি 3 একটা বেজোড় সংখ্যা, এটা বর্গ 3 3 9, 9 একটা বেজোড় সংখ্যা। যে 5 নেই তাহলে কি হবে? 5 স্কোয়ার কত? 25, এটা একটা বেজোড় সংখ্যা। তাহলে এই সবগুলি বেজোড় সংখ্যা নিলে আমরা দেখতে পাই যে সবগুলি বেজোড় সংখ্যার বর্গ সর্বদাই কি বেজোড় পাচ্ছে। এখন এমন একটা গাণিতিক বেজোড় সংখ্যার একটা গাণিতিক রূপ ধরি, n একটি বেজোড় সংখ্যা, যেখানে n সমান 2x - 1 and এখানে কি x belongs to n। তাহলে x belongs to n মানে x এর মান 1 2 3 যাই হোক না কেন, এটা অলওয়েজ কি বেজোড় হবে। যেমন ধরো x এর মান যদি 1 হয় তাহলে 2 কে 2 বিয়োগ 1 মানে 1। যে x এর মান যদি 2 হয়, 2 দুগুণে 4 বিয়োগ 1 কত? 3। x এর মান যদি 3 হয়, 3 মানে 6, 6 তে 1 মাইনাস করলে কী হবে? 5। অলওয়েজ বেজোড় সংখ্যা। তাহলে বেজোড় সংখ্যার বর্গ, এটা পজ করে, আজান হচ্ছে, পজ করে। তাহলে এটা x এর সকল মানের জন্য, অর্থাৎ x বিলংস টু n এর জন্য n অলওয়েজ কি বেজোড় সংখ্যা। তাই আমাকে দেখাতে হবে যে বেজোড় সংখ্যার বর্গ সর্বদাই বেজোড় সংখ্যা। এটা তাহলে কি হবে? যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে কি হবে? 2x - 1 হোল স্কোয়ার। এটা সূত্র তোমরা জানো, a - b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, মানে কি 4x স্কোয়ার, 4x প্লাস 1, 4x যদি কমন নাও x মাইনাস 1 প্লাস 1। এখানে দেখো
এক্স আর এক্স মাইনাস ওয়ান দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যা এক্স ও এক্স মাইনাস ওয়ান দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যাদের একটি জোড় সংখ্যা হবেই। এখন লক্ষ্য করো, যদি এক্সের মান 2 হয়, এটার মান কত হবে? 2 - 1 মানে 1। এক্সের মান যদি 3 হয়, তো এটা কত হবে? 3 বিয়োগ 1 মানে 2। এক্সের মান যদি কি হয়? 4 হয়, এটা কত হবে? 3। তাহলে এই দুটার মধ্যে যে কোনো একটি জোড় সংখ্যা, আর একটি জোড় সংখ্যা হলে নিশ্চয়ই পরেরটি কী হবে? বেজোড় হবে। আর একটি জোড় এবং একটি বেজোড়, এই দুটি সংখ্যার গুণফল সর্বদাই জোড় সংখ্যা। সুতরাং এক্স ও এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ এক্স ও এক্স মাইনাস ওয়ান এই স্বাভাবিক সংখ্যা দুটি গুণফল অলওয়েজ জোড় সংখ্যা, যা 2 দ্বারা বিভাজ্য। আর একে 4কে 4 দ্বারা বিভাজ্য। তার মানে টোটাল সংখ্যাটা কী দাঁড়ায়? 4 দোকানে 8 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটাকে এটুকু 4 দোকানে 8 দ্বারা বিভাজ্য। আর এখানে কি থাকে? 1 ভাগশেষ থাকে। সুতরাং বলা যায় যে কোনো বেজোড় সংখ্যার বর্গ কি যে কোনো বেজোড় সংখ্যার বর্গ। আচ্ছা, এইটা তো কি বলছিলাম? অলওয়েজ জোড় সংখ্যা। এটা জোড় হলে এটা বেজোড়, এটা বেজোড় হলে এটা জোড়। অর্থাৎ একটি জোড় বেজোড় সংখ্যার গুণফল অলওয়েজ কি? জোড় সংখ্যা। এবার জোড় সংখ্যার সাথে এইটার গুণ করলে কী হবে? জোড় সংখ্যায় হবে। জোড় সংখ্যার সাথে কোনো জোড় সংখ্যা যদি গুণ করি, তাহলে কী হবে? জোড় সংখ্যা হবে। এখন এই সমগ্র সংখ্যাটি কি? জোড় সংখ্যা। এবং যে কোনো জোড় সংখ্যার সাথে যদি 1 যোগ করা হয়, এটা কী হবে? বেজোড় সংখ্যা। আবার এটা থেকে আরেকটা প্রমাণ দেখানো যায়, যেটা একটু আগে আমি বলে ফেলছিলাম, সেটা কি? যে বেজোড় সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকে। এটাও আমরা এখান থেকে করতে পারি আর ডিসিশন নিতে পারি। তাহলে আমি এখানে আমি এই উত্তরটা সাজাই। এখানে এক্স মাইনাস ওয়ান দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যাদের একটি জোড় সংখ্যা হবেই। সুতরাং এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান কি? জোড় সংখ্যা। অথবা এটাকে এভাবে লিখতে পারি, আমি এক্স ও এক্স মাইনাস ওয়ান এর গুণফল সর্বদাই জোড় সংখ্যা। ফলে 4x মাইনাস ওয়ান সংখ্যাটি ও জোড় সংখ্যা। জোড় সংখ্যা তা আমরা জানি, জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে বেজোড় সংখ্যা হবে। সুতরাং 4x মাইনাস ওয়ান প্লাস ওয়ান সংখ্যাটি বেজোড় সংখ্যা।
বেজোড় সংখ্যা দেখানো হলো। এটা থেকে তোমরা দুটি প্রশ্ন পেতে পারো। একটি হচ্ছে যে দেখা হচ্ছে যে কোনো বেজোড় সংখ্যার বর্গ সর্বদাই বেজোড় সংখ্যা। আরেকটা দেখাতে পারো যে দেখাও যে কোনো বেজোড় সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ প্রতি ক্ষেত্রে 1 থাকে। এটা থেকে আমরা এটা প্রমাণ করতে পারি। কীভাবে দেখো, যে এই সংখ্যাটা তো কি জোড় সংখ্যা, আবার এখানে এক্স ইন্টু এক্স মাইনাস 1 এই দুটো গুণফল অলওয়েজ জোড় সংখ্যা যা 2 দ্বারা বিভাজ্য। আবার এই 4 দ্বারা বিভাজ্য, তার মানে কি 4 এবং এখানে আছে 2, 4 দুগুণে 8 দ্বারা এইটুকু বিভাজ্য হবে। তাহলে এইটুকু 8 দ্বারা বিভাজ্য হবে, আর এখানে কি 1 ভাগশেষ থাকে। তাহলে এইটা থেকে আমরা এই সিদ্ধান্তও নিতে পারি যে কোনো বেজোড় সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা নিশ্চয়ই এটা বুঝেছ। আমরা আর একটি জিনিস তোমাদের দেখাই। তেরো নম্বরের মধ্যে আছে কি 0.35 খ নম্বরে। এটাকে কি করতে হবে? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে এটা আমরা কি বলি? আমরা 0.3 এটা একটা আবৃত দশমিক ভগ্নাংশ। কালকে কি পড়াইছিলাম? এটা কি আবৃত দশমিক ভগ্নাংশ, সসীম আবৃত দশমিক ভগ্নাংশ। তো এটাকে আমাদের কি করতে হবে? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। কীভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় নিয়মটা আগে দেখো, পরবর্তীতে ওই নিয়ম ছাড়াই সাধারণভাবে তোমরা করতে পারবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি পাই? 0.315 লেখা যায় 0.35 এভাবে চলতে থাকবে, তাই না? আচ্ছা, এখন 0.315 ইন্টু 100 কি করলাম দেখো, দশমিক বিন্দুর পর কয়টা অঙ্ক আছে? 2টি অঙ্ক আছে। এই জন্য 1-এর পরে কয় শূন্য দিলাম? 2 শূন্য দিলাম। আচ্ছা, এখন এইটার সমান কত পদে বসায় ফেলে? 0.35 এভাবে চলবে। আবার এটাকে আমরা কি করব? যদি 1 দ্বারা গুণ করি কি হবে? 0.1 এটা 100 দ্বারা গুণ করো, 35 ডট ইন্টু 1। আচ্ছা, এখন বিষয়টা বুঝে প্রশ্ন আসতে পারে, স্যার এখানে 100 এখানে 1 কি? দশমিক বিন্দুর পর জয়টা অঙ্ক থাকবে 1-এর পর ততটা শূন্য দিতে হবে এক্ষেত্রে। আর যদি কোনো অনাবৃত অঙ্ক সংখ্যা না থাকে সেক্ষেত্রে কি 1 দ্বারা গুণ করতে হবে। এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা নেই, সো আমরা 1 দ্বারা গুণ করব। এখন 100 দ্বারা যদি গুণ করো দশমিক বিন্দু 2 ঘর পিছিয়ে যাবে, তাহলে কী হবে? 35 এরকম হবে। বা আরও যদি লিখি, এটা 1 দ্বারা গুণ করলে কী হবে? 0.35
আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে এখানে দশমিক বিন্দুর পর 4টা সংখ্যা, এখানে দশমিক বিন্দুর পর 4টা সংখ্যা, এখানে আছে 6টা সংখ্যা, তো বাকিগুলি গেল কোথায়? বাকি এখানে যে ডট চিহ্ন আছে তার মানে এখানে আরও অগণিত অজস্র 35 এখানে আছে, এখানে আছে। আচ্ছা, এখন যদি আমরা বিয়োগ করি তাহলে কি দেখো, এটা তো এটার দুই জায়গায় আছে, তাহলে আমরা যদি আমরা এভাবে লিখি, এভাবে যদি লিখি লেখা যায় তো না? আর এখানে কী হবে বিয়োগ করলে? দশমিক বিন্দুর পরে যা, এখানে দশমিক বিন্দুর তাই হবে। আমরা বিয়োগ করে লিখি, এখানে দেখো এইটুকু আর এইটুকু কি কমান নেওয়া যায়, 0.35 আর কি, আর 100 বিয়োগ 1, 35 এই যে কমন 100 মাইনাস 1 কী হবে 35, বা 0.35 ইন্টু 99, 35 বা 0.35 সমান 99/35। এটাই আমাদের সদৃশ আবৃত দশমিককে সাধারণ বাংলায় প্রকাশ করলে এইটা আসে। অর্থাৎ তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্ত নিতে পারি, যদি দশমিক এবার 2টা পূর্ণ থাকে 2টা নয়, আর এই যে সংখ্যাটা থাকে এই সংখ্যাটা। আরও বইয়ের মধ্যে আরও এই জাতীয় অঙ্কগুলি আছে, এক্সাম্পল আছে, দেখতে তো ক্লিয়ার হবে। একটু বলে রাখি, যদি এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা থাকে সেই ক্ষেত্রে কী করতে হবে, এখানে জয়টা অনাবৃত অঙ্ক সংখ্যা থাকবে, একের পর ততটা শূন্য দিতে হবে, বাকিগুলি এইভাবে চলে আসবে। আর যদি যদি করতে চাও, মানে এই সিস্টেম ছাড়া সরাসরি করতে চাও, তাহলে যদি যত করে আবৃত্তি থাকবে ততটা 9 দিবা, আর অনাবৃত অঙ্ক সংখ্যা থাকলে সেটার জন্য কী দিতে হবে, নিচে শূন্য দিতে হবে, আর উপরে লব থেকে এই টোটাল সংখ্যা থেকে ওই সংখ্যাটা মাইনাস করে দিতে হবে, তাহলে তোমাদের নির্ধারিত উত্তরটা পেয়ে যাবে। তাহলে এইভাবে বাকি অঙ্কগুলি আশা করি তোমরা করতে পারবে। এখন 15 নম্বর অঙ্কের মধ্যে আছে যোগ করার জন্য। গ নম্বর অঙ্কটা মনে হয় এরকম, 0.06092.0134। আচ্ছা, কারণ এইটাকে আমি লম্বভাবে করি, 0.006 .92.1314। আচ্ছা, এখন দেখা যাচ্ছে এখানে 2 ঘর অনাবৃত, 1 ঘর আবৃত। এখানে অনাবৃত কোনো অঙ্ক সংখ্যা নেই, 2 ঘর আবৃত, 3 ঘর আবৃত। তাহলে এই সংখ্যাগুলিকে প্রথমে কি করতে হবে, আমরা সদৃশ দশমিক আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে। সেক্ষেত্রে যা আমরা দেখব যে অনাবৃত অঙ্ক সংখ্যা কতটি আছে। সর্বোচ্চ অনাবৃত অঙ্ক সংখ্যা এখানে আছে 2টা, 1 2 2টা। এখানে অনাবৃত অঙ্ক নাই, এখানেও নাই। তাহলে যদি থাকতো এখানে 1 বা 2 বা 3 এরকম যদি থাকতো, তাহলে আমরা সর্বোচ্চ যত সংখ্যক অনাবৃত অঙ্ক সংখ্যা থাকে আমরা ততটাই নিতাম, এবং সদৃশ দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে ততগড় আর সর্বোচ্চ যতক্ষণ অনাবৃত অঙ্ক থাকে ততক্ষণ আমরা অনাবৃত অঙ্ক সংখ্যা আমরা লিখব। আর আবৃত্তর ক্ষেত্রে আমরা এখানে অঙ্ক সংখ্যা আছে আবৃত্ত 1, এখানে আছে 2, এখানে আছে 1 2 3, মাঝখানে না থাকলে বুঝতে হবে প্রান্তীয় যদি থাকে
তাহলে বুঝতে হবে এখানেও এই তিনটা সংখ্যাকে আবৃত আছে, অর্থাৎ পৌনঃপুনিক আছে। তো সেক্ষেত্রে এন 3 এন 2 এন 1, তো 3 2 1 লসাগু 6। তাহলে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 2 এবং আবৃত অঙ্ক সংখ্যা হবে 6। তাহলে আমরা করি 0.0666666 92929292 এখন দেখো 1 3 4 1 3 4 1 3 6 ঘর মধ্যে রাখবা, ঠিক আছে। এখানে একটা কাজ করতে পারো, এই যে এটা এটা এই জোড়া সংখ্যাটা এখানে আবার লিখে নিবা 9 2 4 1 লিখে নিবা। এবার যে যোগ করো, দেখো 2 আর 1 3 3 6 9 4 আর 9 13 13 6 19 9, হাতে রইল 1 1 6 7 7 2 9 9 3 12 আর 12 2 হাতে রইল 1 2 11 17 7 হাতে রইল 1 5 2 7 6 7 13 3 হাতে রইল 1 4 4 আর 9 13 13 6 19 9 হাতে রইল 1 2 2 4 0 হাতে রইল 1 5 5 আর 9 14 14 6 20 0 হাতে রইল 2 2 2 4 3 7 0 1। এটা হচ্ছে নির্ণয় কি যোগফল, অর্থাৎ 1.07 9372। এটা আমরা একটু চেক করে নেই। 6 2 8 8 1 9 6 9 15 19 9 হাতের 1 7 8 12 2 1 2 2 6 8 8 9 17 হাতের 1 3 9 13 3 হাতের 1 4 10 19 9 হাতের 1 2 4 0 হাতের 1 5 14 0 হাতের 2 2 2 4 4 3 7 হাতের 9 10। এটা আমাদের নির্ণয় যোগফল। আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তো বিয়োগের ক্ষেত্রে তোমরা এভাবে করতে পারো। এখানে আরেকটা নিয়ম আছে, যদি তোমরা এটা বাদ দাও সেক্ষেত্রে কী করতে হবে, যদি বাদ দাও এটা এইভাবে, তাহলে কী হবে, তখন পুনরায় কী করতে হবে, 3 9 5 6 11 1 হবে এখানে। তো সেক্ষেত্রে তোমার কী করতে হবে, পুনরায় 1 যোগ করতে হয় 2 7 3 9 0 0 1.07। তাহলে এভাবে হয়। এক্ষেত্রে এখানে আর পুনর্বর্ণ হবে না, তো নিচে গিয়ে পুনর্বর্ণ দিতে হবে। তাহলে আশা করছি তোমরা এই প্রক্রিয়ায় যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু তোমরা করতে পারবে। তো আশা করি 2 দিনের ক্লাস, এই ক্লাসে যতগুলি সমস্যা আছে সবগুলি তোমরা সলভ করতে সক্ষম হবে। কারণ এক্সাম্পলসে আরও অনেক অঙ্ক আছে এবং আমার এই অঙ্কগুলি মিলে যদি করো আশা করছি তোমাদের আর সমস্যা থাকবে। তো তোমরা বাসায় পড়বে। প্রথম যে তোমাদের ম্যাথমেটিক্যাল একটা প্রবলেম দেখাইছিলাম যে 1 সমান 2, আবার বাসায় গিয়ে বলবে না স্যার বলছে 1 সমান 2। আমি দেখালাম একটাই প্রক্রিয়ায়
প্রক্রিয়ার মধ্যে একটি সমস্যা আছে, সেটা খুঁজে বের করতে হবে। যদি তোমরা না পাও সেটা আমি অবশ্যই তোমাদের বলে দেবো। মূলত দিচ্ছি তোমাদের চিন্তা করার জন্য, তোমাদের ব্রেনটা কতটুকু শার্প তোমরা নিজেরা যাচাই করবে, বাছাই। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।